সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাইন ভাই চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অর্থের সমমূল্য। ফিনান্স ও ব্যাংকিং বইয়ের অর্থের সমমূল্য। যেহেতু তোমাদের সাথে অনেকদিন পর দেখা, তাহলে আর কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অর্থের সমমূল্য কি, অর্থের সমমূল্যের গুরুত্ব এবং অর্থের সমমূল্যের সূত্রগুলি। চলো দেখে নেওয়া যাক এইসব বিষয়গুলি। অর্থের সমমূল্য কি? সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সমমূল্য বলে। যেমন ধরো, তুমি আগে 10 টাকা দিয়ে এক জোড়া ডিম কিনতে পারতা, সেটা এখন কিনতে গেলে একটি 10 টাকা লাগে। আমি যদি তোমাকে সালটা একটু মেনশন করে দিই, তাহলে তুমি দেখতে পারবা 2015-16 সালের দিকে তুমি এক জোড়া ডিম কিনতে পারতা 10 টাকা দিয়ে। এখন সেটাকে 2025 সালে এসে, 24-25 সালে এসে তোমার থেকে সেটা কিনতে লাগে কত টাকা? মানে কি এক জোড়া, না এক জোড়া কিনতে পারবে না 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে দুই জোড়া এক জোড়া কিনতে পারবো না, অর্থাৎ একটি 10 টাকা লাগে। আশা করি তোমাদের এটা বোঝা আসছে। দেখিনি আমাদের পরের স্লাইডে কি আছে। এখন আজকে দেখিনি অর্থ সমমূল্যের ধারণা সমূহ। ধরো তোমার হাতে এখন 100 টাকা আছে, তুমি এই টাকা দিয়ে আজকে একটা বই কিনতে পারো। কিন্তু তুমি এই টাকাটা ব্যাংকে জমা রাখো, তাহলে 1 বছর পরে এটা বের হয়তো 105 টাকা হয়ে যাবে সুদের কারণে। এখন বলো, 100 টাকা আজকের টা বেশি নাকি 1 বছর পরেরটা বেশি হবে? অবশ্যই আজকের 100 টাকাটা বেশি হবে, কারণ আজকে আজকের টাকা দিয়ে তুমি এখনই কিছু কিনতে পারো, বিনিয়োগ করতে পারো বা সুদ পেতে পারো। এটা হলো অর্থ সমন্বয়ের একটি বেসিক ধারণা। আশা করি তোমরা ধারণাটা বুঝতে পেরেছো। এখন দেখিনি এই সহজ কথায় কি বলা যায়। সহজ কথায় অর্থের সমমূল্য বলতে বোঝায় যে আজকের টাকার মূল্য ভবিষ্যতের তুলনায় বেশি, কারণ সময়ের সাথে সাথে ক্রয় মূল্য বা পরিবর্তন হয়। আশা করি তোমাদের বুঝে আসছে। দেখিনি পরে কি আছে। এখন জানবো অর্থের সমমূল্য গুরুত্ব। অর্থ সমমূল্য কেন গুরুত্বপূর্ণ? কারণ সুযোগ ব্যয়ের কারণে কোনো একটি প্রকল্প অর্থ বিনিয়োগ করলে অন্য একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নের বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়। যেমন ধরো, তুমি দুইটা প্রকল্পের মাধ্যমে তোমার হাতে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে একটি প্রকল্প বেছে নিতে পারবা। মানে একটি প্রকল্প বেছে নিচ্ছ আর একটি প্রকল্প ছেড়ে দিচ্ছ। এই ছেড়ে দেওয়া প্রকল্পটাই হলো সুযোগ ব্যয়। আশা করি তোমাদের বোঝা আসছে। এখন দেখিনি পরে কি আছে। পরে আছে প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়ন কি? দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে প্রকল্পের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। টাকার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান নয়। সুতরাং ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত নিতে পারি না, তাই প্রকল্প মূল্যায়ন বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো, দীর্ঘমেয়াদী তুমি কি একটা দীর্ঘমেয়াদী প্রকল্প করতে চাইলে বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা করতে হবে। কারণ আজকের বর্তমান ব্যয় যেটা হবে সেটা ভবিষ্যৎ আয়ের সাথে সাথে কোনোদিনও সমান হবে না, বা এটা হয়তো বেশি হবে নয়তো কম হবে। তাই বলা যায় টাকার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান নয়। সুতরাং ভবিষ্যৎ আয়কে বর্তমান মূল্যে না এনে দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন সিদ্ধান্ত নিতে পারি না, তাই প্রকল্প মূল্যায়ন বেশি গুরুত্বপূর্ণ। এটা ক নম্বর প্রশ্ন আসতে পারে, প্রকল্প মূল্যায়ন কেন গুরুত্বপূর্ণ বলে। দেখিনি পরে কি আছে। পরে আছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ব্যাংক বা কোনো যে কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। আশা করি তোমাদের স্লাইডটা বোঝা আসছে। এখন দেখিনি পরের স্লাইডে কি আছে। এখন অর্থের সমমূল্য কেন গুরুত্বপূর্ণ দেখিনি। কারণ অর্থের সমমূল্য কেন গুরুত্বপূর্ণ, ক নাম্বারের প্রশ্ন আসলে তোমরা যেভাবে কিভাবে আনসার করবে সেটা একটু দেখে নিই। দেখাই তোমাদেরকে। ফার্স্ট অফ অল আসবে সুদের সুবিধা। যদি তুমি ব্যাংকে টাকা রাখো তাহলে সুদ পাবে, তাই আজকের টাকা ভবিষ্যতে আরো বেশি হয়ে যেতে পারে। তারপর দ্বিতীয়ত মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি মানে মুদ্রাস্ফীতি বোঝায়। সময়ের সাথে জিনিসের দাম বাড়ে। আজ 100 টাকা যে বই কিনতে পারো, হয়তো 1 বছর পর সে বইয়ের দাম হবে 110 টাকা, তাই আজকের টাকার ক্রয় ক্ষমতা বেশি। 3 নম্বরে কি আছে, বিনিয়োগের সুযোগ। আজকের টাকা বিনিয়োগ করলে তুমি ভবিষ্যতে আরো বেশি টাকা পেতে পারো, উদাহরণস্বরূপ শেয়ার বাজারে বা ব্যবসায় টাকা লাগালে। তো 4 নম্বর ঝুঁকি। ভবিষ্যতে টাকার মূল্য নিশ্চিত নয়, কারণ মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য কমে যায় ভবিষ্যতে, তাই আজকের টাকা বেশি নিরাপদ। আশা করি তোমাদের বোঝা আসছে। এখন দেখে নিই আমাদের একটু উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করি। ধরো তোমার বন্ধু রাহুল তোমাকে বলল, আজ 100 টাকা ধার দেয়, আমি 1 বছর পর 100 টাকা ফেরত দেবো। তুমি কি রাজি হবে? সম্ভবত না, কারণ তুমি যদি এই 100 টাকা ব্যাংকে রাখতে, তাহলে 1 বছর পর 5 টাকা সুদ পেতে। ধরো সুদের হার 5%। তাই 100 টাকা ফেরত পাওয়া মানে তোমার 5 টাকা লোকসান করলে লোকসান করলে
এছাড়া 1 বছর পর জিনিসের দাম বেড়ে যেতে পারে, তাই 100 টাকা ক্রয় ক্ষমতা কমে যাবে। তাই তুমি রাহুলকে বলতে পারো আমাকে 105 টাকা দিতে হবে। এটা হলো অর্থের সম্বন্ধের ধারণা। আশা করি তোমাদের এই ধারণাটা বুঝে আসছে। দেখে নিই আমাদের পরের স্লাইডে কি আছে। এখন জানবো রুল 72 কি। মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার হচ্ছে রুল 72 কি। রুল 72 কি একটু দেখে নিই। রুল 72 টাকার পরিমাণ দ্বিগুণ হলে, বলে রাখি টাকার পরিমাণ কিন্তু দ্বিগুণ হলে রুল 72 কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যায়, আবার 72 কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। এই 72 কে যদি টাকার পরিমাণ যখন দ্বিগুণ হবে, 72 কে মেয়াদ দিয়ে ভাগ করলে যে সুদের হার পাওয়া যাবে, আর 72 কে সুদের হার ভাগ করলে মেয়াদ পাওয়া যাবে। একে বলে রুল 72। একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাই, তোমার এলাকার জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হয়। এখানে ভাই লেখা আছে 10 বছরে দ্বিগুণ হবে, মানে কি টাকার পরিমাণ কি হবে, দ্বিগুণ হবে। বোঝা গেছে। পক্ষান্তরে সোনালী ব্যাংক সহ্য হিসাবে সুদের হার দিবে 8%। এখন দেখি না, আমার আমার কি সোনালী ব্যাংকে টাকা রাখা লাভজনক নাকি জমি ক্রয় করা লাভজনক। যদি আমরা দেখতে পাই রুল বাহা এই ক্ষেত্রে একটা সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে রুল 72। এই রুল 72 যেহেতু 10 বছরে দ্বিগুণ হয়, আমাদের আমরা যদি সুদের হারটা বের করতে পারি তাহলে আমরা সুদের হার দিয়ে তুলনা করতে পারবো। দেখি সুদের হার যদি 72 কে 10 দিয়ে ভাগ করে তাহলে সুদের হার পাচ্ছি 7.2%। সুতরাং আর কিন্তু ওইদিকে সোনালী ব্যাংক দিচ্ছে 8%। সুতরাং জমি ক্রয় না করে সোনালী ব্যাংকে টাকা রাখা যুক্তিসঙ্গত। আশা করি তোমাদের এটা বোঝা আসছে। দেখিনি এবং পরে কি আছে। এখন অর্থের সমমূল্যের সূত্রাবলী। এখন আমরা জানবো অর্থের সমমূল্য সূত্র সমূহ নিয়ে। পিবি সমান কি, প্রেজেন্ট মূল্য, যার অর্থ হচ্ছে বর্তমান মূল্য। আইবি সমান ফিউচার ভ্যালু, যার অর্থ ভবিষ্যৎ মূল্য। আই সমান রেট অফ ইন্টারেস্ট, যার অর্থ হচ্ছে সুদের হার। এন সমান নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা, যেটাকে আমরা সময়, মেয়াদ, যা অনেক কিছু বলে থাকি। এন সমান নাম্বার অফ কম্পাউন্ডিং পিরিয়ড। কম্পাউন্ডিং পিরিয়ড মানে হচ্ছে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। এক বছরে কতবার আর মানে একটা কিস্তি বারবার হচ্ছে, সেটা হচ্ছে এ, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করে থাকি। এবং লাস্ট ওয়ান হচ্ছে ইএআর। ইএআর কি? ইএআর হচ্ছে প্রকৃত সুদের হার, যার অর্থ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটা কিন্তু ক নাম্বারের জন্য বেশি 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 গুরুত্বপূর্ণ। মাস্ট বি এগুলো নোট করে রাখবা। এখন দেখিনি বছরের চক্রবৃদ্ধির সংখ্যার পরিমাণ। দেখি দেখি দৈনিক চক্রবৃদ্ধি যদি দৈনিক বলে তাহলে হবে একদিন পর পর। আর বছরের চক্রবৃদ্ধি পরিমাণ আসবে 365 দিন। সাপ্তাহিক বললে 52টি আসবে, মাসিক বললে 12টি, দ্বিমাসিক বললে 6টি, ত্রৈমাসিক বললে 4টি, অর্ধবার্ষিক বললে 2টি, বাৎসরিক বললে 1টি। আশা করি তোমরা এই চারটা মনে থাকবে। এবং এটা বেশি কিছু না, জাস্ট তোমরা একটু টেকনিক ইউজ করবে। মাসিক, যেখানে মাসিক আর অর্ধবার্ষিক আছে এগুলোকে জাস্ট মাসিক বলে কি 12, 12 দিয়ে 12 কে ভাগ করবা। দ্বিমাসিক বললে কতবার, দুই দুই দিয়ে 12 কে ভাগ করবে। এভাবে আমরা বের করতে পারি ইজিলি। এখন দেখি না আমাদের ফার্স্ট সূত্রকে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। আর এখানে সূত্র তো দেওয়া আছে সুন্দর করে তোমাদের জন্য। সূত্রগুলো সবগুলো নোট করবা। এই সূত্রের মাধ্যমে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সবগুলো শিখার ট্রাই করবো। এখন দেখি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু আইপি ডিভাইড বাই 1 যোগ আই বাই হোল এন। এখন দেখি না একটু উদাহরণের মাধ্যমে বোঝার জন্য চেষ্টা করি। শতকরা 10% হারে 5 বছর পর 100 টাকা পেতে চাইলে বর্তমান মূল্য কত হবে। এখানে শুধু আইপি সমান কি দেওয়া আছে 100 টাকা, পিভি সমান দেওয়া নেই, বের করতে হবে। তারপর কি আই সমান দেওয়া আছে কত, 10%। এখানে আই সমান দেওয়া আছে কত, 10%। 10%কে আমরা 100 দিয়ে ভাগ করলে পাই 0.8। আর এখন দেখি লাস্টে এন সমান কত, 5 বছর। সময় দেওয়া আছে কত, 5 বছর। এখন দেখি আমরা যদি সূত্র প্রয়োগ করে যদি এটা দেখি, আমরা জানি পিভি সমান সূত্রটা বসাই দিলাম। সূত্র বসাই, তারপর সূত্রের মানগুলো বসাইলাম। মান বসানোর পর আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করে আমরা আনসারটা পাই 62.09 টাকা। আমরা যদি 5 বছর পর 100 টাকা পেতে চাই, আমার থেকে বর্তমানে 62.09 টাকা জমা রাখতে হবে। আশা করি বোঝা আসছে। এখন দেখিনি পরে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য সূত্রটা কি, বি ইজ ইকুয়াল টু পিবি ইন্টু 1 যোগ আই বাই হোল এন। এখন দেখি উদাহরণস্বরূপ দিয়ে বোঝার চেষ্টা করি। শতকরা 10% হারে 100 টাকা 5 বছর পর ভবিষ্যৎ মূল্য কত হবে। সেম ভাবে আমরা এখানে কি বর্তমান মূল্য দেওয়া নেই, সরি ভবিষ্যৎ মূল্য দেওয়া নেই, বর্তমান মূল্য দেওয়া আছে।
তারপর আয় সুদের হারও দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা এখন সূত্র প্রয়োগ করে জাস্ট আমরা ক্যালকুলেশন করে মান বসাই দিলাম। মান বসাই আমরা পাই 161.051 টাকা, যেটা আমরা 5 বছর পর পাবো। বর্তমানে 100 টাকা জমা রাখলে যেটা আমরা 5 বছর পর পাবো। এখন আমরা তার 8 নম্বর সূত্র চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধিতে বর্তমান মূল্য সূত্র হচ্ছে এটা, FB ডিভাইডেড বাই 1 যোগ আই বাই হোল mn। এখন দেখে নিই একটা, যদি এর মাধ্যমে উদাহরণ মাধ্যমে বোঝার চেষ্টা করি। শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ভবিষ্যতে পেতে চাইলে 10 বছরের জন্য কত টাকা জমা রাখতে হবে? এখন দেখি এখানে পিবি দেওয়া নাই, এফবি দেওয়া আছে, আই এর মান বের করছি সেম ভাবে। তারপর এন এর মান দেওয়া আছে, এম এর মান কত, যেহেতু মাসিক বলছে তাহলে কত হবে 12। আর এখন সূত্র প্রয়োগ করে যদি আমরা বসাই, সূত্রটা বসাইলাম, এরপর মান বসাই দিলাম। এরপর কি মান ক্যালকুলেশন করে বাকিটা আমরা পাই 13,061 টাকা। যেমন আমরা 10 বছরের জন্য মানে 13,061 টাকা জমা রাখলে 10 বছর পর 50,000 টাকা পাবো চক্রবৃদ্ধিতে। আশা করি বোঝা আসছে। এখন দেখিনি চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে এটা, এফ বি ইজুকাল টু পিবি ইন্টু 1 যোগ আই বাই হোল এম এন। এখন দেখিনি শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা এখন জমা রাখলে 10 বছর পর কত হবে? এখন আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। এখানে বি এর মান দেওয়া আছে, পিবি সরি এফ এর মান দেওয়া নেই, পিবি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আর এম এর মান দেওয়া আছে। এখন আমরা সূত্র যদি প্রয়োগ করি, সূত্র বসাইলাম, সূত্রতে মানগুলো বসাই দিলাম, মানগুলো বসার পর বাকিটা ক্যালকুলেশন। আশা করি তোমরা ক্যালকুলেশনের কাজটা পারবা ইজিলি। আনসার পাই আমরা 1,91,423 টাকা। 10 বছর আমরা যদি এখন 50,000 টাকা জমা রাখি, 10 বছর পর পাবো 1,91,423 টাকা। আশা করি তোমাদের এটা বোঝা আসছে। এখন আমাদের লাস্ট এন্ড ফাইনাল সূত্র হচ্ছে ইয়ার সূত্র, ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্র। ইয়ার সূত্র হচ্ছে এটা, 1 যোগ আই বাই এম মাইনাস 1 ইন্টু 100। একটা উদাহরণ মাধ্যমে যদি আমরা বোঝার চেষ্টা করি, গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে প্রকৃত সুদের হার কত? এখন এখানে আমরা এম এর মান কত 12, তারপর আর এর মান হচ্ছে সাপ্তাহিক সুদের হার। এই সাপ্তাহিক সুদের হারটাকে আমাদের আমাদের থেকে কোথায় নিয়ে যেতে হবে? বাৎসরিকে নিয়ে যেতে হবে বছরে। সুদের হারটাকে আমাদের বছরে নিয়ে বছরে নিয়ে যেতে হবে, মানে কি বার্ষিক সুদের হার কত সেটা বের করতে হবে। বার্ষিক সুদের হার সমান কি আই, এটাকে 1 দিয়ে গুণ করলে, 52 কে গুণ করলে কত? 52%। যেহেতু সপ্তাহ হচ্ছে 52টা, তাই ইজিলি বের করে পাই 0.52। এখন আমরা বাকিটা সূত্র সূত্র বসালাম, সূত্রতে মান বসাই দিলাম, মান বসানোর পর বাকিটা ক্যালকুলেশন করে পাই হচ্ছে কত? 67.77%। এখানে মূলত এই জায়গায় কিন্তু পার্সেন্টটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই পার্সেন্টটা দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পার্সেন্ট না দিলে তোমার অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝা আসছে। এখন কিছু এক্সট্রা নোট দেখে নিই আমরা, মানে কি খুব গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের জন্য, যেটা হচ্ছে এগুলো এমসিকিউর ক্ষেত্রে বেশি লাগে, আর কর ক্ষেত্রেও কাজে লাগে। যেমন ধরো বলা যায় সুদের হারের সাথে অর্থের সমূল্যে হ্রাস বৃদ্ধির সম্পর্কটি সমানুপাতিক নয়। এটা কিসের এমসিকিউ তে আসতে পারে, ক নাম্বারও আসতে পারে। দ্বিতীয়ত, একাধিকবার চক্রবৃদ্ধিকরণ ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করব। এটা কিন্তু ক নাম্বার প্রশ্নে বেশি আসে। খুব এগুলো মুখস্থ করে যাবে, মনে রাখবা। আর তার হচ্ছে সুদাসল কি ব্যাখ্যা করো, এই এটা খ নাম্বারে বেশি আসে। প্রথম বছরের প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়, অর্থাৎ সুদ আসলের উপর সুদ প্রদান করে তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। এটা ক নাম্বার প্রশ্নে যেমন ভাবে আসতে পারে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিকে ব্যাখ্যা করে। এতটুকুই। আশা করি তোমাদের আজকের ক্লাসটি বোঝা আসছে। হ্যাঁ, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা ক্লাসটি তোমার ক্লোজ বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আসলে ততক্ষণ পর্যন্ত দেখা হবে পরবর্তী একটা কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত তুমি সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।